নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু বঙ্গে বিধানসভা ভোট এবং সেই হাওয়াটা কিন্তু পশ্চিমবঙ্গের যারা বিজেপির নেতা তাদের গায়ে এখনো না লাগলেও কেন্দ্রীয় বিজেপির গায়ে কিন্তু সেই হাওয়াটা লেগে গিয়েছে এবং সেই জন্যই কিন্তু 10 মাস বাকি থাকতেই পশ্চিমবঙ্গ সফরে আচমকাই এলেন দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপির বর্তমানে মুখ সারা দেশের নরেন্দ্র মোদী। এবং আমরা দেখলাম উত্তরবঙ্গ, যেটা একদম বিজেপির টার্গেট ভোট, একদম পকেট ভোট, যেটা 2019 সাল থেকে অত্যন্ত ভালো ফলাফল দিয়েছে বিজেপিকে, সেখানে কিন্তু প্রথমেই সভা করলেন নরেন্দ্র মোদী এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু মালদা মুর্শিদাবাদ নিয়ে বিভিন্নভাবে পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করলেন। কিন্তু অন্যদিকে আরেকটা খবর আছে, সেটা কিন্তু সামনেই 1 জুন রবিবার দিন শহরে আবারও আসছেন কিন্তু অমিত শাহ, এবং সেটা কিন্তু মূলত কলকাতাকে কেন্দ্র করে। এবং বিজেপির দুই হেভিওয়েট মুখ যখন বারংবার শহরে আসছে, পশ্চিমবঙ্গে আসছে তাদের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে, সেই সময় কিন্তু আমরা দেখলাম যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি নীতি আয়োগের বৈঠক থেকে শুধু চলে এলেন জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে তার মনোমালিন্য হওয়ার সূত্র ধরে। শুধু তাই নয়, তার পরবর্তীতে এসে কিন্তু তিনি অ্যাকশন গ্রহণ করলেন। তিনি সরাসরি চিঠি লিখলেন একদম অমিত শাহকে, এবং শুধু তাই নয়, রেলের দপ্তরে বিভিন্ন ধরনের প্রজেক্ট চেয়ে কিন্তু বহু টাকা দাবি করলেন বিহারে একদম নিয়োগ করার জন্য, বিনিয়োগ করার জন্য। এবং সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের ওপর এই মুহূর্তে বিহারের যখন একদম রীতিমতন ভোট রয়েছে, বিধানসভা ভোট, ঠিক তার আগে কিন্তু বেশ খানিকটা চাপের মুহূর্ত। তার কারণ এই মুহূর্তে নীতিশ কুমারকে কিন্তু একদম অমিত শাহ আমরা দেখতে পেয়েছি রীতিমতন মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করে দিয়েছেন। ঠিক অন্যদিকে আরেকটা চাপ কিন্তু বিজেপি এই মুহূর্তে রীতিমতন পেতে চলেছে, কিংবা পেজ গেছে রীতিমতন বলা যেতে পারে। তার কারণ এই সামগ্রিক ঘটনা যখন ঘটছে, মণিপুরে আমরা দেখলাম যে বিজেপির 8 জন এবং তার সঙ্গে অন্য 2 জন বিধায়ক, মোট 10 জন বিধায়ক কিন্তু গেলেন রাজ্যপালের কাছে, মণিপুরের রাজ্যপালের কাছে, এবং তারা কিন্তু গিয়ে সরাসরি জানালেন যে 44 জন বিধায়ক এই মুহূর্তে রেডি আছে, যারা কিন্তু ইলেক্টেড হয়েছিল 2022 সালে, এবং তারা কিন্তু এই মুহূর্তে প্রেসিডেন্টস রুল যেটা চলছে মণিপুরে সেটাকে সরিয়ে দেওয়ার পক্ষে। এবং তারা এই 44 জন যারা রীতিমতন ইলেক্টেড বিধায়ক, তারা কিন্তু নতুন সরকার তৈরি করার জন্য ইচ্ছুক। এবং সামগ্রিক ঘটনাটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা স্টেটে বেশ খানিকটা বিজেপির ফেস লস, কিংবা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সংগঠনের উপর রীতিমতন জোর আর থাকতে পারছে না, কিংবা তাদের যে সংগঠন সেটার যে একটা বজ্র আটুনির ফসকা গেরোর মতন হয়েছে, তেমন একটা ঘটনা ঘটছে, তেমনই ইঙ্গিত করছে। এই মুহূর্তে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যে মণিপুর, যেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গত ফেব্রুয়ারি মাসে বহুদিন ধরে 2022 সাল 2023 সাল এই সময় থেকে যখন একটা সমস্যা শুরু হয়েছিল দুটো সম্প্রদায়ের মধ্যে, দুটো জনজাতির মধ্যে, সেই সময় থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একদম বিভিন্ন সময় উত্তপ্ত হয়েছে মণিপুর, বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে। তখন থেকে শুরু করে 2025 সালের ফেব্রুয়ারি মাসে আমরা এসে দেখি যে একদম সেখানকার কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন, এবং সেই যে পদত্যাগপত্র তিনি জমা দেন, তারপর থেকেই কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়। এবং সেই রাষ্ট্রপতি শাসন যখন চলছে, তখন কিন্তু আমরা দেখলাম যে 10 জন বিধায়কের একটা টিম, যারা কিন্তু 2022 সালে ইলেক্টেড হয়েছিলেন, তারা সরাসরি চলে গেলেন একদম রাজ্যের গভর্নরের সঙ্গে দেখা করতে, এবং গভর্নরকে গিয়ে তারা বললেন যে তারা সেখানে নতুন সরকার তৈরি করতে চান। এবং শুধু তাই নয়, এমন একটা কথা কিন্তু উঠে এসেছে যে ল অ্যান্ড অর্ডার নিয়ে তারা কথাবার্তা বলেছেন। এবং সূত্রের যেটা খবর, এই মুহূর্তে বিজেপির বিধায়ক, এই 44 জন বিধায়কের মধ্যে ম্যাক্সিমাম বিধায়ক হলেও তারা কিন্তু কোথাও গিয়ে কংগ্রেসের একদম রাহুল গান্ধীর সঙ্গে কোথাও একটা যোগাযোগ রেখেছেন, এবং সেই যোগাযোগের ভিত্তিতেই তারা কিন্তু একদম নতুন সরকার তৈরি করার একটা প্রস্তাব আনতে চাইছেন। এবং সেইটাই কিন্তু 10 জনের যে টিম গিয়েছিলেন, যার মধ্যে 8 জন বিধায়ক বিজেপির বিধায়ক, একদম তারা কিন্তু তাদের নেতাদের না জানিয়েই, অর্থাৎ মণিপুর রাজ্যের নেতাদের না জানিয়েই কিন্তু সরাসরি গিয়েছিলেন। এবং আপনাদেরকে মনে করিয়ে দিই যে 60টা কিন্তু মোট সিট ক্যাপাসিটি মণিপুর
বিধানসভা এবং তার মধ্যে অবশ্যই মেজরিটি কিন্তু 31টা, অর্থাৎ ম্যাজিক ফিগার 31টা। সেই ক্ষেত্রে 44 জন বিধায়ক যদি একটা সরকার তৈরি করতে চায় তাহলে কিন্তু কোনো দলই সেটাকে আর আটকাতে পারেনি। এবং অবশ্যই একদম সাংবিধানিক নিয়মে কেন্দ্রীয় সরকার যদি রাষ্ট্রপতি শাসন সেখান থেকে তুলে দেয়, তার পরবর্তীতে যে ভোটটা হবে সেখানে কিন্তু অবশ্যই এই মুহূর্তে আমরা বুঝতেই পারছি যে ফলাফল কি হতে চলেছে। সেটা যে বিজেপির খুব একটা অনুকূলে হবে না সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু একটার পর একটা রাজ্যে বিজেপি যেভাবে জয়লাভ করেছে, সেটা হরিয়ানা হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, দিল্লি হতে পারে, প্রত্যেকটা রাজ্যে যেভাবে জয়লাভ করেছে সেই জয়ের এক যে রথ সেটাই কিন্তু চালানোর কথা বলছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেটা তিনি আজকেও বলেছেন। কিন্তু তারপরেই কিন্তু আমরা দেখলাম যে একদম সরাসরি যে খবরটা উঠে আসছে মণিপুর থেকে, যেটা একদম বিজেপির হাতেই ছিল, ডবল ইঞ্জিন সরকার ছিল, সেখান থেকে কিন্তু একটা বিজেপি বিরোধী মুভমেন্ট তৈরি হওয়ার একটা খবর উঠে আসছে। এবং শুধু তাই নয়, বিহারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শুধুমাত্র নীতি আয়োগের বৈঠকে 24 তারিখ দিল্লিতে গিয়ে যোগ দিলেন না, শুধু সেটাই নয়, একটা সিট বাটোয়ারা, অর্থাৎ সিটকে নিয়ে কে কটা সিট নেবেন, অর্থাৎ বিহারের যে ভোট রয়েছে আগামী নভেম্বর মাসে, সেই ক্ষেত্রে বিহারের সামগ্রিক যে সিট সংখ্যা সেখানে বিজেপির যে হস্তক্ষেপ, বিজেপির যে একদম রীতিমতন ইন্টারভেনশন, সেটা কিন্তু পছন্দ করছেন না নীতিশ কুমার। এবং তাই জন্যই বিজেপিকে বেশ খানিকটা চাপে ফেলার জন্যে, কিংবা এনডিএ সরকারকে চাপে ফেলার জন্য নীতিশ কুমার কিন্তু এখন সরাসরি চিঠি লিখেছেন। এবং চিঠিতে কিন্তু তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে রেলের খাতে, অর্থাৎ বিহারের জন্য যে রেলের খাত, সেখানে কিন্তু বহু টাকা বিনিয়োগের একটা প্রস্তাব দিয়েছেন। এবং সেটা কিন্তু তিনি উল্লেখ করেছেন যে এই মুহূর্তে সেটা করতে হবে, বিহারের যখন ভোট এগিয়ে আসছে তার আগে এই সমস্ত কাজটা কিন্তু শুরু করতে হবে। সুতরাং বুঝতেই পারছেন যে এনডিএ সরকারের কাছে কিন্তু বেশ খানিকটা টাফ হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। যেভাবে সরকার চলছে এনডিএ সরকার, তারা কিন্তু অনেক জায়গায় একদম থমকাচ্ছে, এবং তার মধ্যে কিন্তু বিহার অন্যতম। এবং শুধু তাই নয়, বিজেপিকে কিন্তু বেশ খানিকটা নিজেদের সংগঠনের উপর প্রশ্নচিহ্নের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এই মণিপুরের যে 44 জন বিধায়ক যারা কিন্তু মেজরিটি বিজেপির থেকে উঠে এসেছেন, তারা কিন্তু এই মুহূর্তে একটা নতুন সরকার ফর্ম করতে চাইছেন। এবং সেটা কিন্তু পপুলার সরকার, সেটা কিন্তু যে বিজেপি সরকার হবে তেমন কিন্তু নয়, সেটা বলছেন তারা পপুলার সরকার, অর্থাৎ মানুষের জনপ্রিয়তার নিরিখে যে সরকার গঠন হবে সেই রকম একটা প্রস্তাব উঠে এসেছে। সুতরাং কি মনে করছেন আপনারা, সামগ্রিক ঘটনা সম্বন্ধে কি ওয়াকিবহাল ছিলেন অমিত শাহ? সেটা হয়তো নয়, তাহলে হয়তো আমরা এই ধরনের ঘটনাটা দেখতে পেতাম না যে একদম 28 তারিখ যখন দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসার একটা প্ল্যান করছেন, এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও পশ্চিমবঙ্গে আসার প্ল্যান করছেন 1 জুন, তখন কিন্তু মণিপুরে একটা অন্য সরকার তৈরি হওয়ার প্ল্যান হচ্ছে। সেটা কি বিজেপি বিরোধী সরকার? কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং এই মুহূর্তে বিজেপি কতটা ঠিক সীমারেখায় দাঁড়িয়ে আছে, যেখান থেকে তারা একদম কিন্তু মণিপুরের সরকারটা তাদের হাতছাড়া হয়ে যেতে পারে, সেই সম্বন্ধে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং বিহার কতটা চাপ দেবে এই মুহূর্তে নরেন্দ্র মোদী অমিত শাহকে এনডিএ সরকার টিকিয়ে রাখার ক্ষেত্রে, বিহার ভোটের ঠিক আগে ঠিক কতটা চাপে পড়বে এনডিএ কিংবা বিজেপি, সেটা অবশ্যই লিখবেন আপনাদের মতামতে। সমস্ত খবর তুলে ধরলাম আপনাদের সামনে, আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।